আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আনোয়ার ইব্রাহিম তারেক রহমান ফোনালাপ, গ্যাস সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস, দ্রুত এলএনজি আমদানিতে মালয়েশিয়ার সাথে আলোচনা চলছে জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী। গ্যাস সংকটে $350 মিলিয়ন রপ্তানি পণ্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা, সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও গ্যাস উত্তোলনের কথা বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা। বাংলাদেশ জাপান কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ, বিনিয়োগ বাড়াতে দেশটির প্রতি আহ্বান। শ্রমবাজার খুলতে মালয়েশিয়ার প্রবাসী কল্যাণ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ফলপ্রসূ আলোচনার কথা বলছে কুয়ালালামপুর। দক্ষ মানব সম্পদ তৈরিতে কাজ করছে সরকার জানালেন অর্থমন্ত্রী। বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন। রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত জানালেন সিএসি। এবং মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত আদালতের হাতে, ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা। টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার বিষয়টি খতিয়ে দেখছে সরকার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। গ্যাস সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া। বিষয়টি নিয়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া থেকে দ্রুত এলএনজি আমদানির আলোচনা চলছে বলেও জানান জ্বালানি প্রতিমন্ত্রী। বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল মেরামতে কাজ শুরু করছে বিদেশি বিশেষজ্ঞ টিম। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। প্রথম বিদেশ সফরে মালয়েশিয়াকে বেছে নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তখনই দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গভীরতার আঁচ করতে পারেন অনেকেই। বড় সংকটে সেই বন্ধু দেশের কাছেই সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। দেশের গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে টেলিফোনে কথা বলেন তিনি। আজকে বাংলাদেশ সময় দুপুর 2টায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সংকট মোকাবেলায় তার এবং তার দেশের সহযোগিতা কামনা করেছেন। জনাব আনোয়ার ইব্রাহিম মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তার তরফ থেকে এবং তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ করেছেন তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। জ্বালানি প্রতিমন্ত্রী জানান, গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশ থেকে দ্রুত এলএনজি আমদানির আলোচনা চলছে। মালয়েশিয়া থেকে আমরা এলএনজি আমদানির সুযোগ নিয়ে আমরা কাজ করছি। আমরা গতকাল বলেছিলাম মালয়েশিয়ান টিম কিন্তু এখনো এটা করছে এবং এটা তো একটা প্রক্রিয়ার ব্যাপার। এই প্রক্রিয়া কত দ্রুততম সময়ের মধ্যে আমরা সম্পন্ন করতে পারি, এছাড়াও বিকল্প কোনো পন্থা আছে কিনা যেখানে তাদের অভিজ্ঞতা দিয়ে তারা আমাদেরকে সহায়তা করতে পারে, তাদের পরামর্শ দিয়ে আমাদেরকে সহায়তা করতে পারে, কিংবা তাদের রিসোর্সেস আমাদের সাথে শেয়ার করতে পারে। তিনি বলেন, গভীর সমুদ্রে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল এফএসআরইউ বিদেশি বিশেষজ্ঞ দল মেরামতের কাজ শুরু করেছেন। 2 সপ্তাহের মধ্যে আগের মতোই গ্যাস পাওয়া যাবে। আমরা দুঃখ প্রকাশ করেছি এবং আমরা এই সংকট দ্রুততম সময়ের মধ্যে নিরসনের জন্য এই রিজিয়নের হেড আমরা তাদেরকে ডেকেছিলাম। তাদের ভাইস প্রেসিডেন্ট আজিজ কাশিম আমাদের এখানে এসেছিলেন। আমরা তাদের সাথে বিস্তারিত কথা বলেছি, তাদের কর্মপরিকল্পনা এবং আমাদের সমস্যাগুলো, আমাদের কনসার্নগুলো তাদের কাছে এক্সপ্রেস করেছি এবং তারা এই বিষয়টা উপলব্ধি করে এবং তারাও দুঃখ প্রকাশ করেছে এবং তারা যে সঠিক পথে তাদের সমস্যাটা সমাধান করবার চেষ্টা করেছে। ভবিষ্যতে এফএসআরইউ নষ্টের কারণে বড় ধরনের ভোগান্তি রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। যে একটি রুটের উপর ডিপেন্ডেন্সি থাকলে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। চলমান গ্যাস সংকটে গত 10 দিনে $350 মিলিয়ন রপ্তানি পণ্যের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ী নেতারা। বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম জানান, জ্বালানি সংকটে যথাসময়ে পণ্য রপ্তানিতে দেখা দিয়েছে অনিশ্চয়তা। জ্বালানি সংকট সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও গ্যাস উত্তোলনের কথা জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ও ভূতত্ত্ববিদ ডক্টর বদরুল ইমাম। তরিক ইসলামের রিপোর্ট। গ্যাস সংকটের বড় প্রভাব পড়েছে দেশের শিল্প খাতে। দিন কিংবা রাত অধিকাংশ সময় বন্ধ থাকছে সাভার ও আশুলিয়ার অধিকাংশ শিল্প কারখানা।
অনেকে বাধ্য হয়ে বেশি মূল্যে গ্যাস কিনে কারখানা চালু রাখায় বেড়েছে উৎপাদন খরচ। অনিশ্চয়তা দেখা দিয়েছে পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে। ব্যবসায়ীরা বলছেন, গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হলে বিপাকে পড়বে দেশের শিল্প খাত। নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহে সরকারের দৃশ্যমান উদ্যোগের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। আমরা কিন্তু উৎপাদন আমাদের বিশালভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, উৎপাদন করতে পারছি না। তাহলে উৎপাদন করতে পারছি না মানে আমি টাইমলি শিপমেন্ট করতে পারবো না। টাইমলি শিপমেন্ট করতে না পারলে আরেকটা বড় ধরনের খরচ নেমে আসে। বায়ার তখন বলে আমাকে এয়ার শিপমেন্ট করতে। তো এয়ার শিপমেন্ট করা মানে হচ্ছে আমার টোটাল ভ্যালুর 50 to 60% নাই, অথবা ডিসকাউন্ট। তো ডিসকাউন্ট দিলেও 25 থেকে 30% কমপক্ষে ডিসকাউন্ট দিতে হয়। যে ওই সিএনজি স্টেশন থেকে গ্যাসগুলি নিয়ে কোনো রকম চলার চেষ্টা করছিলাম গতকাল পরশুদিন 2 দিন যাবৎ তিতাস গ্যাস ওই সমস্ত সিএনজি স্টেশনগুলিকে চিঠি দিয়ে এইভাবে গ্যাস সরবরাহ করতে নিষেধাজ্ঞা দিয়েছে। এদিকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান জ্বালানি বিশেষজ্ঞ। সংকট কাটাতে দিয়েছেন কূপ খননের পরামর্শ। এখানে ইনিশিয়ালি কিছু ইনভেস্টমেন্টের দরকার আছে এবং এখানে অনেক সময় হয় কি যে সরকার এইটাতে মনে করে রিস্কি, এখানে আমি একটা ড্রিলিং করব 100 কোটি টাকা দিয়ে পাবো না। কিন্তু আপনার এইখানে রিস্ক থাকলেও এই রিস্কটা জাস্টিফাইড, যে এখানে আমাদের যে ভূপ্রকৃতি, এখানে একটা ড্রিলিংয়ে না পাওয়া গেলে 5টা ড্রিলিং করলে 3টা ড্রিলিংয়ে পাওয়া যাবে। দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় অর্ধেক সরবরাহ হয় কক্সবাজারে 2টি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে। গত 21 তারিখে যান্ত্রিক ত্রুটির কারণে একটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হলে অর্ধেকে নেমে আসে দেশের গ্যাস সরবরাহ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানী সহ এর আশপাশের গ্যাস সংকটের অবস্থা জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনির হোসেন তপু। তপু, ফিলিং স্টেশনের ভুক্তভোগীরা কি বলছেন আমাদেরকে জানান। ধন্যবাদ চিন্তি। আপনাকে জানিয়ে রাখি যে গেল কয়েকদিন ধরে যে গ্যাসের যে তীব্র সংকট দেখা দিয়েছে, সেই সংকটের প্রভাব এরই মধ্যে রাজধানী সহ বিভিন্ন এলাকায় পড়তে শুরু করেছে। আমি এখন বর্তমানে রয়েছি রাজধানীর কারণ বাজারের যে কানাডা বাংলা যে সিএনজি স্টেশনটি রয়েছে সেখানে। এই স্টেশনের যিনি ম্যানেজার রয়েছেন তিনি আমাকে জানিয়েছেন যে গেল কয়েকদিনের তুলনায় আজকে তারা সবচেয়ে বেশি কম গ্যাসের পাওয়ার ছিল এবং তারা বলছেন যে এই গ্যাসের পাওয়ার যে গাড়িগুলো দীর্ঘ যে সারি তৈরি হয়েছে সেখানে 100-র নিচে তারা এই গ্যাসের পাওয়ার নেমে গিয়েছে। এবং শুধু এই পাম্প নয়, রাজধানীর বিভিন্ন যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোর একই অবস্থা। দীর্ঘ সময় তারা অপেক্ষা করে তাদেরকে গ্যাস নিতে হচ্ছে গাড়ি যানবাহনগুলোকে। তবে শুধু এই যানবাহনের যে তীব্র একটি সংকট, এখানে গ্যাসের সংকট দেখা যাচ্ছে শুধু এটি নয়, বাসাবাড়ি সহ যে বিভিন্ন যে শিল্প যে প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেই শিল্প প্রতিষ্ঠানগুলোর অবস্থা কিন্তু আরও বেহাল। কেননা তাদের যে রপ্তানির যে চাহিদা রয়েছে এবং যে তাদের যে টার্গেট রয়েছে সেই টার্গেট অনুযায়ী যে পণ্য রপ্তানির জন্য যে তাদের যে উদ্যোগ বা তাদের যে ব্যবস্থাপনার জন্য বা কার্যক্রম পরিচালনার জন্য যে চাহিদা অনুযায়ী তাদের যে গ্যাসের প্রয়োজন রয়েছে সেই গ্যাস না পাওয়ার কারণে তাদের বলা চলে উৎপাদন পুরো ব্যবস্থা এখন ব্যাহত হচ্ছে। তারা এখন শঙ্কার মধ্যে রয়েছে যে তাদের যে চাহিদা অনুযায়ী এবং তাদের যে টার্গেট রয়েছে সেই টার্গেট অনুযায়ী তারা পণ্য রপ্তানি না করতে পারলে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়বে। এবং আপনাকে জানিয়ে রাখি যে চিন্তিয়া, এখন যে গেল কয়েকদিন ধরে যে এই গ্যাসের যে সংকট দেখা দিয়েছে সেটি সমাধান হতে সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আরও হয়তো 1 সপ্তাহ সময় লাগতে পারে। কেননা যে কক্সবাজারের যে মহেশখালীতে যে ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে সেটি বলা চলে এখনও অচল অবস্থা রয়েছে। সেটি যে মেরামতের জন্য এখন আমরা সর্বশেষ জানতে পেরেছি দুবাই এবং যুক্তরাজ্যের যে বিশেষজ্ঞ দল রয়েছে তারা কাজ করছেন এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছেন খুব দ্রুত এই ভাসমান যে টার্মিনাল যে এলএনজি যেটির মাধ্যমে যে সরবরাহ করা হয় গ্যাস বিভিন্ন অঞ্চলে, সেটি চালু হলে মূলত এই গ্যাসের সংকট কাটবে। তবে সেটি সমাধান করতে হয়তো আরও কয়েকদিন সময় লাগতে পারে। সেই পর্যন্ত এই যে তীব্র যে গ্যাস সংকট রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে যে দেখা দিয়েছে সেই সংকটের কারণে যানবাহনের পাশাপাশি যারা শিল্প উদ্যোক্তারা রয়েছেন তারা ব্যাপক লোকসানের মধ্যে পড়ছেন। তারা বারবার বলার চেষ্টা করছেন যে তাদের যে চাহিদা অনুযায়ী তারা যেহেতু গ্যাস সরবরাহ সরকার করতে পারছে না, সেক্ষেত্রে তারা ব্যাপক লোকসানের মুখে পড়বে। জি চিন্তিয়া, এই ছিল আমার কাছে গ্যাস সংকট নিয়ে সবশেষ। তপু, আপনাকে ধন্যবাদ।
বাংলাদেশ ও জাপানের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসার সাথে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী একথা বলেন। তারেক রহমান মানব সম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা আশা করেন। জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষি শ্রমিক ও গাড়ি চালক নেয়ার জন্য প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান। জাপান আগ্রহী হলে নারায়ণগঞ্জে ২৫০০-এর মতো আরও একটি শিল্প পার্ক স্থাপনে সরকার সহযোগিতা করবে বলেও জানান প্রধানমন্ত্রী। বৈঠকে আগামী ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন এবং চলমান ম্যাস র্যাপিড ট্রানজিট এমআরটি প্রকল্পের অগ্রগতির বিষয়েও আলোচনা হয়। এ সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা উপস্থিত ছিলেন। জাপানের পক্ষে উপস্থিত ছিলেন দেশটির সহকারী ভাইস মিনিস্টার নায়াকামা রিয়েকো, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাইফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সভায় এই দুটি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। সভায় সংশ্লিষ্টরা দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি চিকিৎসা যন্ত্রের কার্যকারিতা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনের ক্ষেত্রে সরকার সহযোগিতা দেবে। সভায় জানানো হয়, আলাদা দুইটি বিশেষজ্ঞ দল ভেন্টিলেটর ও হাইফ্লো অক্সিজেন মেশিন তৈরি করেছে। দেশীয়ভাবে উৎপাদিত হওয়ায় যন্ত্র দুটি তুলনামূলক কম খরচে বাজারজাত করা সম্ভব হবে, যা স্বাস্থ্যসেবাকে আরও সাশ্রয়ী করতে ভূমিকা রাখবে। বিশেষজ্ঞরা জানান, ভেন্টিলেটর মেশিনটি গুরুতর শ্বাসতন্ত্রের সমস্যায় আক্রান্ত রোগীদের জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম, আর হাইফ্লো অক্সিজেন মেশিনটি শ্বাসতন্ত্রের সাধারণ সমস্যাজনিত রোগীদের জন্য ব্যবহার উপযোগী। এদিকে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন। সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিতি নিশ্চিত করা, কার্যকর পাঠদান, শিক্ষকদের যুগোপযোগী ও ধারাবাহিক প্রশিক্ষণ, প্রযুক্তি নির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং প্রশাসনিক জবাবদিহিতা আরও শক্তিশালী করার বিষয়ে বিশেষ গুরুত্ব পায়। মালয়েশিয়ার সঙ্গে শ্রমবাজার উন্মুক্তকরণ ইস্যুতে দেশটির মানব সম্পদ মন্ত্রী আর রামানানের সঙ্গে বৈঠক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক। মঙ্গলবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ার এই বৈঠকে প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহাদি আমিনও উপস্থিত ছিলেন। পরে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। শ্রমবাজার কিভাবে এবং কোন প্রক্রিয়ায় উন্মুক্ত করা হবে সে বিষয়ে উভয় পক্ষ বিস্তারিত আলোচনা করেছে। তিনি জানান, শ্রমবাজার চালুর বিষয়ে দুই দেশ নীতিগত সমঝোতায় পৌঁছেছে। আগামী কয়েকদিনের মধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আলোচনা শেষে শ্রমবাজার চালুর বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। আগের সমঝোতা স্মারক MOU সংশোধনের বিষয়ে আর রামানান বলেন, বর্তমান MOUর মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত থাকায় এটি সংশোধনের প্রয়োজন নেই। সরকার দক্ষ মানব সম্পদ তৈরি করতে বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর ঢাকা ক্লাবে চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আয়োজিত সেমিনারে তিনি একথা জানান। দিনব্যাপী সেমিনারের প্রথম সেশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়া বাংলাদেশের উন্নয়নে নির্ভরযোগ্য অংশীদার। আগামীতে যুগোপযোগী শিক্ষা প্রসারের পাশে থাকবে দেশটি। সাজ্জাদ জাহানের রিপোর্ট। বাংলাদেশ মালয়েশিয়ার যৌথ উদ্যোগে শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থান নিয়ে রাজধানীর ঢাকা ক্লাবে সেমিনারের আয়োজন করে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ও মালয়েশিয়ান হেল্প ইউনিভার্সিটি। With our presence and later on other Malaysian institutions here, বক্তারা জানান, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সৃজনশীল শিক্ষা পদ্ধতির মাধ্যমে কর্মদক্ষতা অর্জনের বিকল্প নেই।
toward the human capital intelligence platform and toward a scalable AI-enabled model that could one day inform a future national skills recognition and employability platforms for Bangladesh. Beginning with our AI and semiconductor adjustment certification programs in direct partnership with Help University Malaysia. সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, যুগোপযোগী শিক্ষার প্রসারে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া। The Ministry of Foreign Affairs stands ready to extend the necessary support to constructive initiatives that further strengthen Bangladesh-Malaysia cooperation in education, skills development and human resource development. অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, দক্ষতার অভাবে বিনিয়োগের সুফল মিলছে না, তাই কর্মসংস্থান সৃষ্টিতে দক্ষতা উন্নয়নের তাগিদ দেন তিনি। We have had skill centers in Bangladesh for a long time. Every district has a skill development center without any outcome. Sorry to say this, no outcome. And the people, those who came out of this skill development, I think most of them are not employable. So now we are looking at the market-based skill development. সেমিনারে শিক্ষার্থীদের মান উন্নয়নে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, মালয়েশিয়ান হেল্প ইউনিভার্সিটি ও ইউসেপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। Bangladesh and Malaysia have enjoyed a long-standing friendship, সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। and people-to-people connectivity. বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবারের মতো বঙ্গভবনে অফিস করেন তিনি। সকালে 11:08 বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পিজিআরের পক্ষ থেকে দেওয়া হয় গার্ড অফ অনার। পরে রাষ্ট্রপতির সামরিক সচিব, পিজিআর কমান্ডার সহ বঙ্গভবনের জনবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে হাফিজ উদ্দিন আহমেদকে স্বাগত জানান। আনুষ্ঠানিকতা শেষে নিজ কার্যালয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন রাষ্ট্রপতি। প্রথম কর্মদিবসে কয়েকটি সারসংক্ষেপ, বাণী ও সরকারি নথিতে সই করেন তিনি। এছাড়াও বঙ্গভবনের ক্রেডেনশিয়াল ও দরবার হল, তোষাখানা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। দিনের নির্ধারিত কর্মসূচি শেষে দুপুরে বঙ্গভবন থেকে বেরিয়ে আসেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। তফসিলের দিনক্ষণ চূড়ান্ত না হলেও রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন প্রস্তুত বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সাথে বৈঠক শেষে তিনি বলেন, রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী না থাকলে একক প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করবে ইসি। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। 5 বছর মেয়াদ থাকলেও 3 বছর 3 মাস পর 24 জুলাই রাষ্ট্রের সর্বোচ্চ পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর থেকেই শুরু হয় পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি। রীতি অনুযায়ী প্রথম আনুষ্ঠানিকতা হিসেবে সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সাথে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৈঠক শেষে তিনি জানান, সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা প্রেরণ, তফসিল ঘোষণা, মনোনয়নপত্র দাখিল ও সবশেষ নির্বাচন পরিচালনায় প্রস্তুতি নিচ্ছে কমিশন। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি, প্রাথমিক আলোচনা হয়েছে। দিনক্ষণ এখনো ঠিক হয় নাই, আপনারা এটা যথাসময়ে জানতে পারবেন। সূর্য উঠলে আপনারা সবাই দেখতে পাবেন। সংবিধানে রাষ্ট্রপতি পদত্যাগের 90 দিনের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে সংসদ অধিবেশন না থাকলেও বিকল্প ব্যবস্থা রয়েছে বলে জানান সিইসি। ভোটার তালিকা হয়েছে, ভোটার তালিকা নিয়ে বলেছে, আমরা চিঠি দিয়েছি, ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন। দিলে এটা যত দ্রুত সম্পর্ক ওনারা দিবেন। আমরা আজকে চিঠিটা দিয়েছি ওনাকে। সংসদ থাকলেও অসুবিধা নেই, না থাকলেও অসুবিধা নেই। না থাকলে কিভাবে হবে এটা আইনের মধ্যে বলা আছে। একাধিক প্রার্থী না থাকায় 1991 সালের পর থেকে ভোট গ্রহণ হয়নি রাষ্ট্রপতি নির্বাচনে। এবারও একাধিক প্রার্থী না থাকলে ভোট গ্রহণ পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আমাদের তো ইলেকশনটা যখন করতে হবে এখানেই হবে ইলেকশনটা। নমিনেশন যদি আমাদের ওখানে সাবমিট করবে, ইলেকশনটা এখানেই করতে হবে। আপনি জানেন যে চিফ ইলেকশন কমিশনার ইজ দ্য রিটার্নিং অফিসার, নির্বাচনী কর্মকর্তা হিসেবে কাজ করেন। তো এমন সব কিছু কিন্তু ইলেকশন যদি হয় তাহলে এখানেই হবে। আর যদি ক্যান্ডিডেট যদি সিঙ্গেল থাকে, কোনো প্রতিযোগিতা যদি না হয়, তাহলে তার ইলেকশনের দরকারই নেই। এ সময় সাতক্ষীরা 4 আসনে জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামের বিষয়ে চিঠি পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান সিইসি এএমএম নাসির উদ্দিন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।
সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা হবে কিনা তা আদালতের ইখতিয়ার। তবে রাষ্ট্রপতি হবার আগে ও পরে কোনো দুর্নীতি অনিয়ম করে থাকলে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, জুলাই আন্দোলনে স্নাইপার দিয়ে 7.62 মিলিমিটার বুলেট ব্যবহারের অভিযোগ সঠিক নয়। পুলিশের চাইনিজ রাইফেলেই এই বুলেট ছিল। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আরও জানান, টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার বিষয়টি খতিয়ে দেখছে সরকার। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনের পথ চলা থেমে গেছে, তবে থামছে না তাঁকে নিয়ে আলোচনা। সংবিধানের 51 অনুচ্ছেদ তাঁকে দায় মুক্তি দিলেও ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারি, জুলাই মানবতাবিরোধী অপরাধসহ অন্তত 3টি মামলার আবেদন হয়েছে তাঁর বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, আইন অনুযায়ী রাষ্ট্রপতি হবার আগে ও পরে অপরাধ করলে বিচার করবার সুযোগ আছে। দায় মুক্তির ব্যাপারটা নিয়ে একটু বিভ্রান্তি আছে। তার পদে থাকাকালীন সময়ে কোনো লিগ্যাল ইস্যু ফেস করবেন না। আমি এই রাষ্ট্রপতির কথা বলছি না, এনি প্রেসিডেন্ট আগে করা কোনো বিষয় এবং পরেও যদি কোনো কিছু থেকে থাকে সেগুলোর জন্য নিশ্চয়ই তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে। আদালতে যাচ্ছে সবকিছু, আদালতেই সবকিছু ঠিকঠাক হোক, বাংলাদেশ আদালত কাজ করছে। জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর স্নাইপার দিয়ে 7.62 mm বুলেট নিক্ষেপের বিষয়টিকে ভিত্তিহীন মনে করছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। আমি অবাক হয়ে যাই, কোত্থেকে লুকিয়ে কোনখান থেকে এসে স্নাইপার গুলি করেছে ব্যাপারগুলো এইরকম না। এবং যে প্রচারণাটা আছে আওয়ামী লীগের পক্ষ থেকে, যে আন্দোলনের পক্ষে থাকা মানুষ, সরকারের মানে হাসিনা সরকারের বিরুদ্ধে থাকা মানুষ স্নাইপার হয়ে গুলি করে মানুষ মেরেছে হাসিনাকে বিপদে ফেলার জন্য, এরকম একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা আছে। দ্যাটস আটারলি রং। সার্চ দেন পুলিশ, দেখবেন ওর হাতে একটা চাইনিজ রাইফেল বলে একটা রাইফেল আমরা চিনি, যেটা মিলিটারি গ্রেডের অস্ত্র, পুলিশের হাতে ছিল। এটার বুলেটই 7.62। এটার জন্য স্নাইপার হতে হবে মানে কোত্থেকে যেন অদ্ভুত সব কথা আসছে। তিনি দাবি করেন 2018 সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনের কারণে 32 যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়নি। ওই নির্বাচন সহ 2008 সালের নির্বাচন নিয়েও তদন্ত হওয়া উচিত বলে মনে করছেন তিনি। সরকার এখনো 2018 নির্বাচনের জন্য ঘোষিতভাবে কোনো পদক্ষেপ নেয়নি। সেটা যখন করতে যাবে সেখানেও তো নির্বাচনী অপরাধ আছে। সেই অপরাধের জন্য যারা যারা যে পর্যায়ে জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে, এমনকি ফৌজদারি ব্যবস্থাও নেওয়া যেতে পারে। আব্দুল ভাই 2008-এর কথা বললেন, ওইটারও ইনভেস্টিগেশন দরকার। সম্প্রতি দেশের 34 ব্র্যান্ডের টুথপেস্টের মধ্যে 26টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। বিষয়টি উদ্বেগজনক জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, এটা খতিয়ে দেখছে সরকার। কিন্তু মাইক্রোপ্লাস্টিক টুথপেস্ট তো বটেই, মানে এটা একটা বিরাট ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে। যেহেতু এগুলো এই পরিমাণ দেখা গেছে, সরকারের সংস্থা আছে, নিশ্চয়ই এই ব্যাপারে ব্যবস্থা নেবে। তিনি বলেন, সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত জোরালো করতে যাচ্ছে সরকার। তদন্ত এবং সময় চাওয়াটা তো সরকারের ব্যাপার। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনকে চ্যালেঞ্জ করে এর বিলুপ্তি চেয়ে দায়ের করা রিট খারিজ করেছে হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি রেজাউল হকের হাইকোর্ট বেঞ্চ রিটের শুনানি শেষে তা খারিজ করে দেন। শুনানিতে অংশ নেন রিটকারী আইনজীবী মহসিন রশিদ এবং রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। শুনানিতে রিটকারী আইনজীবী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনকে জুডিশিয়াল মার্ডার আখ্যা দিয়ে ভবিষ্যতে এই আইনের অপব্যবহার হতে পারে বলে একে বিলুপ্তির আর্জি জানান। তবে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধান অনুযায়ী আইসিটি আইনকে চ্যালেঞ্জ করার সুযোগ নেই। হাইকোর্টে রিট আবেদনটি খারিজ হলেও এর বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন আইনজীবী মহসিন রশিদ। ট্রাইব্যুনালটা করা হয়েছিল একমাত্র পাকিস্তানি 195 প্রিজনার্স অফ ওয়ারদের জন্য। আমি কোর্টকে বলেছি যে আপনি শেখ হাসিনার ট্রায়াল করেন, যার করেন, আপনি নতুন ট্রাইব্যুনাল করেন, এই জিনিসগুলি সেখানে আনেন, কিন্তু যে কাজের জন্য এটা ছিল এই কাজটা আর করতে পারবেন না।
বাজারে ২৬টি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি তদন্তে ৩ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ১৫ দিনের মধ্যে এই কমিটিকে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের করা রিটের প্রেক্ষিতে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রিটকারী আইনজীবী জানান, দেশের বাজারে বিক্রিত ৩৪টি টুথপেস্টের নমুনার মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি ধরা পড়ে সাম্প্রতিক এক গবেষণায়। প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে ২০ থেকে ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিকের কণা পাওয়া গেছে। মাননীয় বিচারপতি সন্তুষ্ট হয়ে আমাদেরকে রুল দিয়েছেন এবং একটি ডাইরেকশন দিয়ে ১৫ দিনের মধ্যে একটি রিপোর্ট দেওয়ার জন্য অনুরোধ করেছেন বলেছেন, এবং সেখানে সায়েন্স ল্যাবরেটরির একজন, বুয়েটের একজন এবং বিএসটিআর একজন, এই ৩ জনকে ১৫ দিনের মধ্যে একটা রিপোর্ট প্রদান করার জন্য বলছে। ৪৫ দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে রাজধানী মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম। ৩ শর্তে লাইসেন্স পুনর্বহালের পর সকাল থেকে আবার পুরোদমে শুরু হয়েছে রোগীদের চিকিৎসা ও সেবা কার্যক্রম। নতুন আঙ্গিকে ঢেলে সাজানো হয়েছে হাসপাতালের পোস্ট অপারেটিভ সহ সব ওয়ার্ডের ভেন্টিলেশন ব্যবস্থা। এদিকে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল চালু হয় সন্তুষ্টি প্রকাশ করেছেন শিক্ষার্থী সহ রোগীরা। পতিত স্বৈরাচার সরকারের মনোনীত এজেন্সিগুলো সরকারের হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। রাজধানী পল্টনে সংবাদ সম্মেলনে কথা বলেন সংগঠনের নেতারা। ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে লোভনীয় ও আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে লাইসেন্সবিহীন বিভিন্ন ব্যক্তি ও সংস্থা এবং বিভিন্ন সেলিব্রিটি ও বিশিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত ইমেজ ব্যবহার করে অনৈতিকভাবে হজ যাত্রী সংগ্রহ করছেন। এই বিষয়ে ধর্ম মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় হাব। তাদের যে লুটপাটের এখানে রাজত্ব ছিল, বিমান ভাড়ার নামে তারা যে লুটপাট করেছে সেগুলো থেকে বেরিয়ে আসায় তারা এটি সহ্য করতে না পেরে তাদের মনোনীত এজেন্টের মাধ্যমে একটি ভুয়া ইস্যু দিয়ে হজ ব্যবস্থাপনা বিশৃঙ্খলা তৈরির একটা পায়তারা তারা করছেন। এটি সরকার অবশ্যই বিবেচনায় নেবেন। সৌদি পর্বে বা বাংলাদেশ পর্বে কোনো সিন্ডিকেশনের সুযোগ নেই। হাব কখনো সিন্ডিকেটকে সমর্থন করে না। সদস্যদের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। এটি সেই পতিত স্বৈরাচারী সরকারের লোকজনের ইন্ধনে হচ্ছে। বিএনপি প্রশাসনকে নির্লজ্জভাবে দলীয়করণ করছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করে বলেন, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের পর এবার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলের লোকদের নিয়োগ দিচ্ছে সরকার। একই সাথে নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ করতে চলছে অনৈতিক পদায়ন। নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে অবিলম্বে বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি জানান তিনি। সংবিধান সংস্কার না করে সরকার অবৈধভাবে সংবিধান সংশোধন কমিটি করেছে বলেও মন্তব্য করেন জামাতের এই নেতা। খায়রুল ইসলামের রিপোর্ট। দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে বিএনপির দলীয় নেতাকর্মীদের নিয়োগ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে জামায়াত ইসলামী। সমস্ত রাজনৈতিক নিয়োগ বাতিল করতে অনুরোধ করছি। মগবাজারের আলফালা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, স্থানীয় সরকার নির্বাচনে কারচুপি করতে দলের চিহ্নিত একজনকে নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব পদে নিয়োগ দিয়েছে বিএনপি। আওয়ামী লীগের আমলের দলীয়করণ দুর্নীতির মহা জমজমাট যে হাট বাজার বসাইছিল, এখন তো 5 মাসেই তো আমরা এখন সেই হাট বাজারের আলামত দেখতে পাচ্ছি। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এমন একজন নীতি নির্ধারণী ব্যক্তিকে, যিনি বিএনপির পারপাস সার্ভ করেছেন, ওখানে এসে তিনি ইলেকশনটাকে কি করে বিএনপির ঘরে নেবেন দলীয়করণ করে, সেই ষড়যন্ত্রের জন্য এখানে বসানো হয়েছে। বিরোধী দলের মতামত ছাড়াই এককভাবে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি বলে মন্তব্য করেন জামায়াতের এই নেতা। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দল প্রার্থী দিবে কিনা তা পরে বিবেচনা করা হবে বলেও জানান তিনি। সংসদ লাগবে না, বিরোধী দলের কোনো ওপিনিয়ন নেই, মনোনয়ন তো ওনারা বলছেন আমার স্ট্যান্ডিং কমিটি উইল ডিসাইড হু উইল বি দ্য প্রেসিডেন্ট। সেই জন্য আমরা দেখি, এখনও তো তফসিল ঘোষণা হয়নি, স্থায়ী কমিটি কি বলে। যদি ওনারা দয়া করে বিরোধী দল আছে বলে মনে করেন, তখন আমাদের লিডার অব দি অপোজিশন আছেন পার্লামেন্টে,
তখন দল বা বিরোধী দল তখন তাদের চিন্তা পেশ করবে। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে উল্লেখ করে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, নানা ধরনের কার্ড বিতরণের মাধ্যমে লুটপাটের পথ তৈরি করছে সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, এবং এটা দেখার কেউ আছে বলে মনে হয় না। দেখার দায়িত্ব কার? স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের চরম ব্যর্থতার কারণে এই ঘটনাগুলো ঘটছে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবারে অর্থ সংবাদ। যশোরের আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নবম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের বিদায় এবং দশম ব্যাচের নবাগতদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। মানবিকতা, সততা ও পেশাগত নৈতিকতা বজায় রেখে নবীন চিকিৎসকদের আর্তমানবতার সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান অতিথিরা। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। বিদায়ের আবেগ আর নতুন পথ চলার প্রত্যয়ে যশোরে আদ্দিন সকিনা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়েছে নবম ব্যাচে ইন্টার্ন চিকিৎসকদের বিদায় এবং দশম ব্যাচের নবাগত ইন্টার্ন চিকিৎসকদের অভিষেক। সদর উপজেলা পুলেরহাটে মেডিকেল কলেজের ডাক্তার সালাউদ্দিন খান লেকচার থিয়েটারে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবাগত ইন্টার্নদের শপথ করান মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার ASM রিজওয়ান। অনুষ্ঠানে চিকিৎসকদের মানব সেবা, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের কথা বলেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর জামালুন্নেসা। Now you are ready to learn for your profession. এতদিন পড়েছেন পরীক্ষার জন্য, এবার শিখবেন আপনার প্রফেশনের জন্য। নবীন চিকিৎসকদের মূল্যবোধ ও পেশাগত আদর্শকে ধারণ করে চিকিৎসা সেবা আত্মনিয়োগের আহ্বান জানান আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার এমদাদুল হক। তোমরা যেখানেই থাকো, যেভাবেই থাকো, তোমরা মূল্যবোধের উপর দাঁড়িয়ে থেকো, কোনো অবস্থাতেই ওই জায়গা থেকে পিছপা হয়ো না। নতুন ডাক্তারদের নৈতিকতা ধরে রাখার আহ্বান জানান আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর সঞ্জয় শাহ। সমস্ত কিছুর অন্যায়ের বেড়াজাল থেকে বের হয়ে সুন্দর একটা সোনালী দিন আনার জন্য তোমাদের পক্ষেই সম্ভব। মেডিকেল কলেজ ও হাসপাতাল সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতায় ইন্টার্ন শেষ করতে পারায় কৃতজ্ঞতা জানান নবাগত চিকিৎসকরা। আমাদের মেডিকেলের ওয়ার্ক এনভায়রনমেন্টটা যেটা ছিল সেটা আমাদের সবার জন্য শেখার একটা উপযুক্ত পরিবেশ। অনুষ্ঠান শেষে বিদায়ী চিকিৎসকদের মাঝে কৃতিত্ব অর্জনকারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা তৃতীয় দিনের মতো সংঘাত বন্ধ থাকায় আবারও শান্তি আলোচনার সম্ভাবনা দেখা দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরান পুনরায় যুক্তরাষ্ট্রের সাথে সংলাপের আগ্রহ প্রকাশ করায় মার্কিন বাহিনীর অভিযান বন্ধ রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের জন্য বরাদ্দ সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, চুক্তি না হলে আবারও আগের কঠোর অবস্থানে ফিরে যাবে যুক্তরাষ্ট্র। রাজধানী মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সীমানা প্রাচীর ধসে এক নারী সহ 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ অন্তত 6 জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা 14 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম। এবারে খেলার খবর। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেলেন কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। 4 বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচকে নিয়োগ দেওয়া হয়। সেই হিসেবে 2030 সাল পর্যন্ত দলটির দায়িত্বে থাকবেন বিশ্বকাপ জয়ী এই সাবেক তারকা ফুটবলার। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আনোয়ার ইব্রাহিম তারেক রহমান ফোনালাপ, গ্যাস সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস,
দ্রুত এলএনজি আমদানিতে মালয়েশিয়ার সাথে আলোচনা চলছে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী। গ্যাস সংকটে $350 মিলিয়ন রপ্তানি পণ্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা, সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও গ্যাস উত্তোলনের কথা বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা। বাংলাদেশ জাপান কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ, বিনিয়োগ বাড়াতে দেশটির প্রতি আহ্বান। শ্রমবাজার খুলতে মালয়েশিয়ায় প্রবাসী কল্যাণ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ফলপ্রসূ আলোচনার কথা বলছে কুয়ালালামপুর। দক্ষ মানব সম্পদ তৈরিতে কাজ করছে সরকার, জানালেন অর্থমন্ত্রী। বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন। রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত, জানালেন সিএসএ। এবং মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত আদালতের হাতে, ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা। টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার বিষয়টি খতিয়ে দেখছে সরকার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।